নিয়োগ মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। এসএসসি চাকরি বিক্রি মামলায় সিবিআই কে প্রশ্ন বিচারপতির। এসএসসির কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় চাকরি বিক্রি, সিবিআই কে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ঠিক কি নির্দেশ দিয়েছেন বিচারপতি জানবো বিস্তারিত। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? দেখো, তোমার প্রথমে বলে রাখি, বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন দুটি। এক, সিবিআই কে তিনি ইনস্ট্রাকশন, যেটা সিল বা মুখ বন্ধ খামে রিপোর্ট আকারে জানাতে বলেছেন যে সিবিআই কোন তথ্য, কোন নথি বা কোন তদন্তের সূত্র থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যেটা তাদের তদন্তে বিলিভ করছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যেটা রেগুলার কেস সিবিআই এর 6 নম্বর, সেখানের যে সাপ্লিমেন্টারি 3 নম্বর চার্জশিট, তার 21শে ফেব্রুয়ারি যে রিপোর্ট 2025 সালে তারা দিয়েছে সিবিআই বিশেষ আদালতে, সেখানে এই তথ্য কোথা থেকে পেল যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এই চাকরিগুলোর যে পরিসংখ্যান তারা দিচ্ছে, সেখানে কর্মশিক্ষা শারীরশিক্ষার চাকরিও বিক্রি হচ্ছে। কারণ মীনাক্ষী ঘোষ সহ অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, যে মামলার মূল বিষয় হচ্ছে যে এসএসসির আর 4টে নিয়োগ মামলার সঙ্গে, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সঙ্গে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীরশিক্ষাতেও হুবহু একই মিল রয়েছে। কারণ একই নিয়োগকর্তা সেই এসএসসি এবং একই সঙ্গে একই সংস্থা যারা ওএমআর মূল্যায়নের দায়িত্বে পেয়েছিল, নাইসা কমিউনিকেশন। কাজে এক্ষেত্রেও গণ্ডগোল রয়েছে, ওএমআর এ কারচুপি হয়ে থাকতে পারে, তাই তারা বঞ্চিত হয়েছে এই পরীক্ষা থেকে। এবং এই জায়গা থেকে ওএমআরগুলো প্রকাশিত হোক এবং একই সঙ্গে এই উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীরশিক্ষাতেও সিবিআই তদন্তের নির্দেশ জারি করুক কলকাতা হাইকোর্ট। এই যে চার্জশিটের অকাট্য নথি, যেটা মামলাকারীরা মীনাক্ষী ঘোষের হয়ে যারা মামলায় সওয়াল করেছিলেন, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চন্দ্র ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা দাশগুপ্ত বা ফিরদৌস শামীমরা, তারা এই নথি অর্থাৎ সিবিআইয়ের তৃতীয় যে প্রাইমারি সাপ্লিমেন্টারি চার্জশিটের নথি দেখিয়েছেন, যেখানে কর্মশিক্ষা শারীরশিক্ষায় চাকরি বিক্রি হয়েছে বলে সিবিআই তথ্য দিচ্ছে। এই তথ্যটা কোথায় পেল তারা, বিচারপতি সেটাই সিবিআইকে ইনস্ট্রাকশন আকারে একেবারে মুখবন্ধ খামে জানাতে নির্দেশ দিয়েছে 1 জুলাই দুপুর 2টোর মধ্যে। একই সঙ্গে যাতে অনুরূপ ঘটনা কি এর মধ্যে লুকিয়ে রয়েছে, বিচারপতির মনে এই প্রশ্ন উকি দিয়েছে। তাই তিনি বলেছেন এসএসসিও কর্মশিক্ষা শারীরশিক্ষার যে মেধা তালিকা সেটা প্রকাশ করবে এবং সেটা প্রকাশ করবে 1 জুলাই দুপুর 2টোর মধ্যে। ওই দিন এই সিবিআই ইনস্ট্রাকশন জানার পরে বিষয়টি আরো স্পষ্ট হবে। বেশ। পাঠানখালী পঞ্চায়েতে ভুয়ো সার্টিফিকেটের তদন্ত, কলকাতা পুলিশের স্ক্যানারে এবার রহমতুল্লাহ মোল্লা। কে এই রহমতুল্লাহ মোল্লা? বাসন্তী নার্সিংহোমের মালিক রহমতুল্লাহ মোল্লা কিভাবে তথ্য সংগ্রহ করত? প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, এই যে নার্সিংহোমের মালিক রহমতুল্লাহ মোল্লা কিভাবে তথ্য সংগ্রহ করত, কি জানা যাচ্ছে? রাজ্য পুলিশের পর এবার কলকাতা পুলিশের স্ক্যানারে এই রহমতুল্লাহ মোল্লা, যার গতকাল থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন, একটি নার্সিংহোমের মালিক, একই সঙ্গে এলাকায় কোয়াক ডাক্তার হিসেবে পরিচিত, এই তথ্য কলকাতা পুলিশের সামনে এসছে। আর এই কোয়াক ডাক্তার হওয়ার সুবাদে এলাকার বিভিন্ন প্রসূতির খোঁজ খবর তিনি রাখতেন। শুধু তাই নয়, একজন প্রসূতির কবে ডেলিভারি হবে, অর্থাৎ কবে তার সন্তান হবে, তার দিনক্ষণ, সময়, সমস্ত কিছু তার নজরে থাকতো। কারণ তাকে কাজে লাগিয়ে এই সমস্ত ভুয়ো সার্টিফিকেট তৈরি করার কাজ করে গিয়েছেন এই রহমতুল্লাহ মোল্লা ওরফে কোয়াক ডাক্তার, যার সাথে গোবিন্দ সর্দারের যোগ পাওয়া যাচ্ছে, যাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিলেন, যিনি হচ্ছে অস্থায়ী কর্মী পাঠানখালী পঞ্চায়েতের। এই দুজন জুটি মিলে গত 2 বছর ধরে পাঠানখালী পঞ্চায়েতের নাম করে বা পাঠানখালী পঞ্চায়েতের সরকারি পোর্টাল ব্যবহার করে 3,500 ভুয়ো জন্মের সার্টিফিকেট তারা ইস্যু করে গিয়েছে। এবং জানিয়ে রাখবো যে কোনো শিশু বা সদ্যজাতের বার্থ সার্টিফিকেট তখনই ইস্যু হয় যখন কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম থেকে তাদের লিখিত তাদের যে সরকারি যে প্যাড থাকে তাতে ডাক্তারের তরফে যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়, সেই সার্টিফিকেট জমা দেওয়া হয় বা সেই সার্টিফিকেটের ভিত্তিতে অনলাইন আবেদন করা হয়। এখানে কোয়াক ডাক্তার রহমতুল্লাহকে কাজে লাগিয়েছিলেন গোবিন্দ সর্দার, এবং এই কোয়াক ডাক্তার রহমতুল্লাহর লিখিত সার্টিফিকেটের ভিত্তিতে অনলাইনে আবেদন করে পোর্টালের মাধ্যমে সে সমস্ত ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে, যার কোনো অস্তিত্ব নেই পাঠানখালীর যে রেজিস্টার রয়েছে তাতে। সেক্ষেত্রে এই রহমতুল্লাহ এই মুহূর্তে কলকাতা পুলিশের স্ক্যানারে, প্রয়োজনে তাকেও হেফাজতে নিতে পারে কলকাতা পুলিশ, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ। অন্যদিকে শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা, 18 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ
অভিযোগ, আর সেই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, যাকে গ্রেফতার করা হয়েছে কিভাবে সেই প্রতারণা চক্র চালাতেন এবং কিভাবে এর যে জাল, সেই জাল কতটা গভীরে বিস্তৃত? তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নাম করে কিন্তু 18 লক্ষ টাকা যে প্রতারণার ঘটনা, একেবারে সল্টলেকের এক বাসিন্দা গত বছর জুলাই মাসে ইলেকট্রনিক প্রথমে অভিযোগ দায়ের করে সাইবার ক্রাইম থানায়, এবং পুলিশ যখন তদন্ত নামে সেক্ষেত্রে জানতে পারে এক ব্যক্তির সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরবর্তী ক্ষেত্রে বলে শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করিয়ে দেবে, তার বদলে তিনি কিন্তু বহু টাকা উপার্জন করতে পারবে। এইভাবেই প্রথমে কিন্তু তাকে একটি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হয়, পরবর্তীতে লিঙ্ক দেওয়া হয়। এই লিঙ্কে যখন একেবারে তিনি প্রবেশ করে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করতে পারে যে বারবার কিন্তু একাধিক ট্রেডিং হচ্ছিল, এবং যখন তিনি এই টাকা উপার্জনের টাকা যখন তুলতে যাচ্ছিলেন সে সময় বারবার টাকা চাওয়া হচ্ছিল। এর পরবর্তীতে একেবারে তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে, এবং সবশেষে পুলিশ জানতে পারে 18 লক্ষ টাকা কিন্তু এইভাবে তার প্রতারণার ঘটনা ঘটেছিল, এইভাবে তারা নিয়েছিল। এবং এর পরবর্তীতে কিন্তু যে ব্যক্তির সঙ্গে প্রথম পরিচয় হয়, মৈনাক বক্সি নামের ব্যক্তির সঙ্গে যখন পরিচয় হয়, এবং তাকে ইতিমধ্যেই গতকাল রাতে লেকটাউন থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কারণ মনে করা হচ্ছে এই চক্রের পিছনে বড়সড় একটা চক্র কাজ করছে, এবং তাদের লিঙ্ক পাওয়ার জন্যই কিন্তু পুলিশ এই মৈনাক বাগচিকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে অভিযুক্ত তাদের খোঁজ পেতে চায়। বেশ, বিহারের এক ব্যবসায়ীকে অপহরণ হাওড়ায়, 4 জনকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন আবার কলকাতা পুলিশের গাড়ি চালক রয়েছেন। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, পুলিশ এই ঘটনার ব্রেক থ্রু করলো কিভাবে? দেখো, ইতিমধ্যেই কিন্তু বলতে পারি হাওড়ায় প্রায় এক সপ্তাহে পরপর 3টি অপহরণের ঘটনা, যেই ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, অপহরণ এবং খুন। পরবর্তীকালে দেখা যায় এক শিশু অপহরণ। তারপর গতকাল একটি অভিযোগ আছে গোলাবাড়ি থানায়, যেই অভিযোগ করেন যে বিহারের বাসিন্দা এই অমৃত রাজ, যাকে অপহরণ করা হয়েছে, তাকে তার বাড়িতে প্রায় 1 লক্ষ টাকা মুক্তিপণ করা হয়েছে। কারা করেছে? তারাই, এই কয়েকজন রয়েছে, তার মধ্যে একজন রয়েছে দীপজয় ব্যানার্জি, যে কিনা কলকাতা পুলিশের ড্রাইভার। সেই পুলিশ তারা ফোন করে ডাকে যে এখানে কাজ রয়েছে, কন্ট্রাক্টর লাগবে, লেবার কন্ট্রাক্টর লাগবে, লেবার লাগবে, সেই কাজ। এবং সেই অনুযায়ী তারা যখন বিহার থেকে আসে, হাওড়া স্টেশনে দুজনকে বসিয়ে অমৃত রাজকে নিয়ে চলে যায়। তারপরে যখন ফোন আসে মুক্তিপণ, সেই ফোন পেয়ে গোলাবাড়ি থানার দ্বারস্থ হয় অমৃত রাজের অন্যান্য সাকরেতরা। তারপরেই পুলিশ সেই মোবাইল নাম্বার ট্র্যাক করে পঞ্চশায়ার থানা এলাকায় একটি লজ থেকে তারা কিন্তু ভোর 6টা নাগাদ, অর্থাৎ রাত 12:30টায় অভিযোগ পাওয়ার পর ভোর 6:30টার মধ্যে তারা কিন্তু ইতিমধ্যেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে 4 জনকে। 4 থেকে 5 ঘন্টার মধ্যে ট্রেস খুঁজে। ऐसा काम क्यों किया आप लोग? आपको मालूम है ऐसा काम क्या हुआ, क्या बताइए ना। आप पूरा जानकारी लीजिएगा, पहले का है बोलते हैं। अच्छा, तो क्या हुआ आप लोगों को क्या लगता है? हम लोग शेयर मार्केट का काम करवाने के लिए आए, छोटा मोटा बात हुआ, झगड़ा हुआ, उसके लिए उठाने के अंदर आप लोग निर्दोष है? बिल्कुल निर्दोष है। পিয়ারলেস হসপিটালের আশপাশে যে বিভিন্ন লজ আছে, সেই বিভিন্ন লজে খোঁজ করতে করতে রেজিস্টারে বিমলেশের নাম পায়। সেটা দেখে রেড করা হয় এবং ভিকটিমকে রিকভার করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করা হয়। যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বিমলেশ কুমার, মঞ্জার আলম, জিয়ারুল রহমান লস্কর আর দীপজয় ব্যানার্জি। এই 4 জনকেই আমরা 8 দিনের পিসি পেয়েছি। বাকি ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে এর পেছনে কি আছে। 2011 সালে গোঘাটে তৃণমূল কর্মী শেখ নইমুদ্দিন খুন হন। মূল অভিযুক্ত বলদেব পালের আজ ফাঁসির সাজা শোনানো হয়, নির্দেশ দেয় আরামবাগ মহকুমা আদালত। প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভদীপের কাছে যাব। শুভদীপ, আজ আরামবাগ মহকুমা আদালত ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, বলদেব পাল যে মূল অভিযুক্ত তাকে কিন্তু ফাঁসির সাজা দিয়েছে এবং বাকি যে 18 জন অভিযুক্ত তাদের যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে। তোমাকে বলে রাখি, 2011 সালের 9 ডিসেম্বর হাওড়া ইউনিয়ন হাই স্কুলের যে স্কুল পরিচালন সমিতির নির্বাচন ছিল, সেই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সেই দিনেই কিন্তু প্রকাশ্যে দিনের আলোতে শেখ নইমুদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। এরপরই পরিবারের তরফে 30 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।
তার মধ্যে 4 জন আগেই মারা গিয়েছেন। মোট 26 জনের নামে পুলিশ চার্জশিট দেয়, তার মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করে আদালত এবং একজনের ফাঁসির সাজা দিয়েছে এবং 18 জনকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে। এবং এর মধ্যে অভিযুক্তদের মধ্যে কিন্তু এর আগে বর্তমান যে বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন, তিনিও ছিলেন, তবে তাকে দোষী সাব্যস্ত করেনি, তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে এই রায়ে দীর্ঘ 14 বছর আইনি লড়াইয়ের পর এই রায়ে স্বাভাবিকভাবেই শেখ নঈমুদ্দিনের পরিবার খুশি, যদিও অভিযুক্ত যারা সাজা পেয়েছেন তাদের পরিবার কিন্তু এই রায় মানতে চান না। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা। বেশ, 26 মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, বন্দুকটা চালিয়েছিল, ফায়ারআর্মটা চালিয়েছিল। এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে। সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন। প্রচুর খুশি, আমি 14 বছর ছেলে বাচ্চা নিয়ে আমি প্রচুর খুশি। আজকে এদের জেল যাবজ্জীবন জেল হলো, আমি একজনের ফাঁসি বা 18 জনের যাবজ্জীবন। 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন, বিচার চলছিল। সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ।